প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় আসলে আমরা পদার্থবিজ্ঞান, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে প্রবেশ করব। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আমাদের এই চ্যাপ্টারের নাম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও ভূচৌম্বকত্ব, অর্থাৎ এটা আমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টার। আমরা অলরেডি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার শেষ করেছি, তাপগতিবিদ্যা, এবং ইলেকট্রিসিটির যে দুটো চ্যাপ্টার, অর্থাৎ একটা স্থির তড়িৎ এবং একটা চলতড়িৎ, এই দুটো অংশ শেষ করেছি। আমরা আজকে ম্যাগনেটিজম অধ্যায়ে প্রবেশ করলাম। আর ম্যাগনেটিজমের দুটো চ্যাপ্টার রয়েছে। এই দুটো চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও ভূচৌম্বকত্ব। তো আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় কি? আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি জিনিস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বরে আমরা আলোচনা করব চৌম্বক ক্ষেত্রের দিক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেটা আলোচনা করব। এবং তৃতীয়ত বায়ো-স্যাভার্ট সূত্র এবং এর প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আমাদের আজকের প্রথম আলোচ্য বিষয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি, সেই বিষয়টি। তাহলে চলো প্রিয় ছাত্ররা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। কোনো একটি পরিবাহীর, তাহলে এই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াটা কি জিনিস? কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে আমরা যদি তড়িৎ প্রবাহ নেই, তাহলে দেখা যাবে যে ওই পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই বিষয়টাকেই বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। 1820 সালে বিজ্ঞানী ওয়েরস্টেড এই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা দেন। উনি কিভাবে ধারণা দেন বা কিভাবে এর প্রাথমিক প্রমাণটা আমরা কিভাবে পাই? ধরো একটা তড়িৎ পরিবাহী তার এবং এখানে আমরা একটা শলাকা চৌম্বক রেখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন তড়িৎ পরিবাহী তার নিলাম এবং এর সাথে সমান্তরালে আমরা একটা শলাকা চৌম্বক নিয়ে এলাম। ঠিক আছে? আচ্ছা, এখন যে বিষয়টা দেখা যাবে, এখন যে বিষয়টা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যদি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করি। আচ্ছা, এটা নাও নর্থ পোল, এটা নাও সাউথ পোল। আমরা যদি তড়িৎ পরিবাহিত করি এই পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে এই চৌম্বক শলাকাটা এইভাবে অবস্থান করবে। অর্থাৎ দেখা যাবে যে চৌম্বক শলাকাটা আগে সমান্তরালে ছিল, এখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করার পরে চৌম্বক শলাকাটা পরিবাহীর সাথে লম্বভাবে অবস্থান করবে। চৌম্বক শলাকাটা তড়িৎ পরিবাহীর মধ্যে লম্বভাবে অবস্থান করবে। অর্থাৎ এর থেকেই প্রমাণিত হয়। আর চুম্বক আমরা জানি কি, চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে? তো এখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এই পরিবাহীর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, যার প্রভাবেই কিন্তু আমাদের এই শলাকা চৌম্বকটি তার দিক পরিবর্তন করেছে। এই বিষয়টার মাধ্যমেই আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত করলে
এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত করলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ এই বিষয়টাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এবং এই ক্রিয়াটা ব্যাখ্যা দিয়েছেন সর্বপ্রথম বিজ্ঞানী ওয়েরস্টেড। তাহলে বিজ্ঞানী ওয়েরস্টেডের এই পরীক্ষার মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত পাই সেগুলো হলো ওয়েরস্টেড এর পরীক্ষার সিদ্ধান্ত সমূহ। আমরা চারটা সিদ্ধান্ত পাই। এক নম্বরে, কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বাহির মধ্যে তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হলে চৌম্বক ক্ষেত্রে চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। দুই নম্বরে আমরা যেটা পাই, তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। তাহলে এই তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার মান তড়িৎ প্রবাহ মাত্রার উপরে নির্ভর করে। অর্থাৎ আমরা সংক্ষেপে লিখতে পারি, সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কার উপর নির্ভর করে? তড়িৎ প্রবাহ মাত্রার উপরে নির্ভর করে। ঠিক আছে। তিন নম্বরে আমরা বলতে পারি, তড়িৎ প্রবাহের দিকের উপর ভিত্তি করেই কিন্তু চৌম্বক ক্ষেত্রের দিক আমরা পাবো। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। তড়িৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা আমরা এখানে লিখি। 4 নম্বরটা হবে, যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণই চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকবে চৌম্বক ক্ষেত্রও ততক্ষণ থাকে। তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকে চৌম্বক ক্ষেত্রেও ততক্ষণ থাকে। দেখো, আবার দেখো, পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের মানের উপর নির্ভর করে। তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে চৌম্বক ক্ষেত্রের দিক। এবং 4 নম্বরে আমরা পেলাম, তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকে চৌম্বক ক্ষেত্রেও ততক্ষণ থাকে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত সমূহ। আচ্ছা, ওয়েরস্টেডের পরীক্ষা থেকে আরো একটা বিষয় আমরা জানতে পারি, সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, কিন্তু পরিবাহী নিজে কখনো চৌম্বক ক্ষেত্রে পরিণত হয় না, অর্থাৎ চৌম্বকে পরিণত হয় না। আমি আবারও বলছি, পরিবাহীর চারদিকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়,
কিন্তু পরিবাহী নিজে কখনো চুম্বকে পরিণত হয় না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের পরের টপিকসে যাওয়ার আগে দুটো ডেফিনেশন শিখবো। চৌম্বক ক্ষেত্র, আমরা এতক্ষণ যে বলছি চৌম্বক ক্ষেত্র কাকে বলে, চৌম্বক ক্ষেত্র কি জিনিস বা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় এগুলো, তাহলে আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে চৌম্বক ক্ষেত্রটা কি। আসলে ক্ষেত্র বলতে আমরা এটা কি বুঝি? ক্ষেত্র বলতে আমরা বুঝি যে কোনো একটি বস্তু বা কোনো একটা কিছুর চারপাশ জুড়ে তার যে প্রভাবটা সেটাকেই আমরা বললেই হচ্ছে ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্র বলতেও আমরা সেটাই বুঝবো, অর্থাৎ চৌম্বকের চারিদিকে একটা চৌম্বক যে স্থান পর্যন্ত তার চারিদিকে যে স্থান পর্যন্ত তার চুম্বকের যে প্রভাব সেটা বজায় রাখে তাকে বলা হয় হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা। তো 2 নম্বর টপিকসে আমরা পড়েছিলাম সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়। সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়। ওকে, আচ্ছা। তো সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের ক্ষেত্রে 3টা ফর্মুলা আছে। একটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, সন্তরণ মানে সাঁতার, অর্থাৎ বিজ্ঞানী অ্যাম্পিয়ার চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য উনি সাঁতারের সাথে কিছুটা তুলনা করেছেন। 2 নম্বরে আমরা পাবো হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত ডান হাত সূত্র, এবং 3 নম্বর আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্র। এর মধ্যে ফ্লেমিং এর ডান হাত সূত্রটাই আমরা আসলে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। তার আগে একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক তো আমরা পাবো, কিন্তু সেই দিকটা আমরা কিভাবে প্রকাশ করব? চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ। দেখো, চৌম্বক ক্ষেত্র যখন চৌম্বক ক্ষেত্রের দিক 2 দিকেই হবে, এক হয় বোর্ড বরাবর ভেতরের দিকে অথবা বোর্ড বরাবর বাইরের দিকে। আমরা একটু পরে সেটা দেখতে পারবো। এই যে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র যখন আমরা আলোচনা করব তখনই আমরা এই বিষয়টা দেখতে পাবো যে কখনো হবে এটা বোর্ড বরাবর ভেতরের দিকে অথবা বোর্ড বরাবর বাইরের দিকে। আচ্ছা, যখন এটা বোর্ড বরাবর ভেতরের দিকে হবে, আচ্ছা বাইরের দিকে হবে, তখন এটাকে আমরা ডট দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ডট চিহ্ন দ্বারা প্রকাশ করব। ডট থাকলে আমরা বুঝবো হচ্ছে এর দিক হচ্ছে বোর্ড বরাবর বাইরের দিকে। বাইরের দিকে। আর একটা হচ্ছে ক্রস থাকলে আমরা বুঝবো বোর্ড বরাবর ভেতরের দিকে। আচ্ছা, তো বোর্ড বরাবর কিভাবে ভেতরের দিকে হচ্ছে, কিভাবে বাইরের দিকে হচ্ছে, সেই বিষয়টাই এখন আমরা আলোচনা করব। বা সেই বিষয়টা এখন আমরা পাবো কোত্থেকে পাবো? ফ্লেমিং এর ডান হস্ত সূত্রের ব্যাখ্যা থেকে পাবো। তো আমরা এখন ফ্লেমিং এর ডান হস্ত সূত্রে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই টপিকসটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের পুরো চৌম্বক পড়াটাই বৃথা। তাই আমরা শুরুতে একটু আস্তে আস্তে যাব যাতে তোমরা এই বিষয়গুলো ধরতে পারো।
আচ্ছা, তাহলে ফ্লেমিং এর ডান হাত সূত্র, তাহলে আমাদের ফার্স্টে ফ্লেমিং এর ডান হাত চিনতে হবে। আচ্ছা, সবাই এরকম করো, এই যে এরকম, এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম একটু ফাঁকা থাকবে, এরকম করো। আচ্ছা, সবাই এরকম করলে মানে তুমি আমাকে লাইক করলে। আচ্ছা, ভালো কথা, ধন্যবাদ সবাইকে, আগাম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। কিন্তু এই লাইকটাই হচ্ছে আমাদের ফ্লেমিং এর ডান হাত, ঠিক আছে, ডান হাতকে আমরা এভাবে ধরবো। এর সাহায্যেই কিন্তু আমরা কোনো একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনটা কোন দিক নির্দেশ করছে, এখানে এটা আমাদের বৃদ্ধাঙ্গুলি এবং এটা আমাদের অন্যান্য আঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলি দ্বারা নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক এবং অন্যান্য আঙ্গুলের দিক নির্দেশ করে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। আমি আবার বলছি, বৃদ্ধাঙ্গুলি দ্বারা তড়িৎ প্রবাহের দিক, অন্যান্য আঙ্গুল দ্বারা নির্দেশ করে, এই যে বৃদ্ধাঙ্গুলি দ্বারা নির্দেশ করে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, অন্যান্য আঙ্গুলের দিক নির্দেশ করে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে। আচ্ছা, ধরো এটা একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, নিচ থেকে উপরের দিকে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো, আমাদের এখন ফ্লেমিং এর ডান হস্ত নীতি অনুযায়ী যদি এদিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এর চারদিকেই কি হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। আমি আবার বলছি, কোন একটি পরিবাহীর চারিদিকে, কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হলে এর চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এখন এই চৌম্বক ক্ষেত্রের মানে নির্ণয় করব ফ্লেমিং এর ডান হাত সূত্র দ্বারা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এর চারিদিকে মানে কন্টিনিউয়াস একটা চৌম্বক ক্ষেত্র অলরেডি সৃষ্টি হয়েছে, কিন্তু সব পয়েন্টে তার দিক একই দিকে নয়। এখন ধরো আমি এই জায়গার একটা বিন্দু নিলাম, এই জায়গায় একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে পি, একটা সার্কেল নিলাম। এই জায়গাটাতে, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? আমি বলেছি ডান হাতি সূত্র আমরা ইউজ করব, ডান হাতি। আচ্ছা, ডান হাতি বৃদ্ধাঙ্গুলি বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি আমি এদিকে দিয়ে দিই, তড়িৎ প্রবাহের দিক যদি আমি দিক বরাবর যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে দিই, তাহলে আমার অন্যান্য আঙ্গুল নির্দেশ করছে কোন দিকে? অন্যান্য আঙ্গুল নির্দেশ করছে বোর্ডের ভেতরের দিকে। দেখো, অন্যান্য আঙ্গুল নির্দেশ করছে এই যে বোর্ডের ভেতরের দিকে। দেখো, আই দ্বারা তড়িৎ প্রবাহের দিকে আমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে দিলাম, তাহলে অন্যান্য আঙ্গুল, এই বিন্দুর ক্ষেত্রে অন্যান্য আঙ্গুল নির্দেশ করছে বোর্ডের ভেতরের দিকে। অর্থাৎ আমরা এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক পেয়ে গেলাম ভেতরের দিকে। আর ভেতরের দিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভেতরের দিকের ক্ষেত্রে আমরা ক্রস দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এই বিন্দুর ক্ষেত্রে তাহলে কি হবে? ধরলাম এটা একটা বিন্দু, নাম হচ্ছে কিউ। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে দেখো, এটা এদিকে তড়িৎ প্রবাহ। আচ্ছা, এখন তাহলে আমি ঘুরে এদিকে আসলাম। দেখো, তড়িৎ প্রবাহটা ঠিক রেখে এখন আমার এই বিন্দুর কাছে যদি আমি আমার এই ডান হস্তটা নিয়ে আসি, বিন্দুর কাছে যদি আমি ফ্লেমিং এর ডান হস্তের মতো করে আমি ডান হাতটা নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি অন্যান্য আঙ্গুলগুলো কোন দিকে নির্দেশ করছে? অন্যান্য আঙ্গুলগুলো নির্দেশ করছে বোর্ড বরাবর বাইরের দিকে। দেখো, বোর্ড বরাবর বাইরের দিকে। তাহলে বোর্ড বরাবর বাইরের দিকে প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? আমরা হচ্ছে ডট ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আবারও একটু ভালো করে বুঝো, ভালো করে প্র্যাকটিস করো। ধরো আমি এরকম একটা পরিবাহী নিলাম, তার এই বিন্দুর ক্ষেত্রে কি হবে, এই বিন্দুর ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। বললাম এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে দেখো, তোমরা নিজেরা ট্রাই করো বাসায়। ফ্লেমিং এর ডান হস্ত, ফ্লেমিং এর ডান হাত, ফ্লেমিং এর ডান হাত আমি এখন কোন বরাবর বসাবো? বৃদ্ধাঙ্গুলি বসাবো তড়িৎ প্রবাহের দিকে। তাহলে অন্যান্য আঙ্গুল, বি বিন্দুতে অন্যান্য আঙ্গুল কোন দিকে প্রকাশ করছে? ভেতরের দিকে। তাহলে ভেতরের দিকে প্রকাশ করতে আমরা এখানে ক্রস বসাবো, ঠিক আছে। আচ্ছা, আবার আমি ডান হাতটা নিলাম, আগে ডান হাত নিয়ে বৃদ্ধাঙ্গুলিকে সাজালাম হচ্ছে, সেট করলাম তড়িৎ প্রবাহের দিক বরাবর। তাহলে এ বিন্দুতে অন্যান্য আঙ্গুল যদি আমি সেট করি, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক আমি কোন দিকে দেখতে পাচ্ছি? এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক আমি দেখতে পাচ্ছি বাইরের দিকে। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক আমি দেখতে পাচ্ছি বাইরের দিকে। আর বাইরের দিকে বলতে আমরা কি বোঝাবো? ডট। এই যে বাইরের দিকে, আর এটা হচ্ছে ভিতরের দিকে।
ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভিতরের দিকে, এটা হচ্ছে বাইরের দিকে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরো একটু প্র্যাকটিস করি। সাপোজ যদি আমাদের এরকম কোনো পরিবাহী থাকে, তাহলে এরকম পরিবাহী থাকলে তাহলে এই বিন্দু, সাপোজ এটার নাম হচ্ছে এম আর এটার নাম হচ্ছে এন, তাহলে এম বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে আর এন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। আচ্ছা, তাহলে ফ্লেমিং এর ডান হাত সবাই দেখতে পাচ্ছ, ওকে? আচ্ছা, তাহলে এখন এই ফ্লেমিং এর ডান হাত আমি নিয়ে আসলাম বোর্ডের কাছে, নিয়ে এসে আমি তড়িৎ প্রবাহ বরাবর বৃদ্ধাঙ্গুলি সেট করলাম এবং যে বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে সেই বিন্দুর দিকে আমি অন্যান্য আঙ্গুলগুলো ফিক্সড করলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এম বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে। দেখো, এম বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে। ঠিক আছে, দেখতে পেয়েছো? আচ্ছা, তাহলে এটা দিলাম আমরা ক্রস, ভিতরের দিকে। আচ্ছা, তাহলে এন বিন্দুর ক্ষেত্রে কি হবে? আবার ফ্লেমিং এর ডান হাত আমরা নিলাম, বোর্ডের কাছে আনলাম, আমরা হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি নিলাম এবং আমরা হাতটাকে সেট করলাম এন বিন্দুতে। এন বিন্দুতে হাতটাকে যখন আমরা সেট করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য আঙ্গুল কোন দিকে শো করছে? অন্যান্য আঙ্গুল শো করছে বাইরের দিকে। সো বাইরের দিকে বলতে আমরা বোঝাই হচ্ছে ডট, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে বাইরের দিকে। ঠিক আছে? তাহলে এইভাবেই সাধারণত আমরা ফ্লেমিং এর ডান হাত সূত্র ব্যবহার করে চৌম্বক ক্ষেত্রের মান নির্ধারণ করতে পারি। ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করতে পারি। তাহলে আমরা চৌম্বক ক্ষেত্র পেলাম। আর চৌম্বক আসলে একটা ভেক্টর রাশি, চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, কারণ আমরা জানি যে যার মান আছে এবং যার দিক আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। তো চৌম্বকের অবশ্যই মান আছে, যে কোনো কিছুরই মান থাকে, এবং চৌম্বকের অবশ্যই দিক আছে, দিক নির্দেশক ধর্ম দিক নির্দেশক করে চৌম্বক দ্বারা দিক নির্দেশ করি আমরা, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকও রয়েছে। তো এই জন্য চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি। ঠিক আছে? আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের একক নিয়ে আমরা পরের টপিকসে বিস্তারিত আলোচনা করব, একক এবং নিয়ে ডেফিনেশন নিয়ে আমরা একটু আগাই। আচ্ছা, ফ্লেমিং এর ডান হাতি সূত্রের সাহায্যে আমরা কোনো একটা বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের দিকটা আমরা নির্ধারণ করলাম। এখন মান কিভাবে নির্ধারণ করব? শুধু তো দিক নির্ধারণ করলে হবে না, মানটাও তো পেতে হবে। এখন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য আমাদের কি সূত্র অ্যাপ্লাই করব সেটাই আমরা একটু দেখি। তো সেই মান নির্ণয়ের জন্য আসলে আমাদের একটা বিখ্যাত সূত্র রয়েছে, সেটা হচ্ছে বায়ো-স্যাভার্ট সূত্র, বা এই সূত্রটি ল্যাপ্লাসের সূত্র নামেও পরিচিত। ঠিক আছে? তাহলে এখন আমরা আসলে চলে যাব বায়ো-স্যাভার্টের সূত্রে। ঠিক আছে? সূত্রের বিবৃতিটা আমরা একটু আগে পড়ে নেই। নির্দিষ্ট মাধ্যমে কোনো ক্ষুদ্র পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার মান ওই তড়িৎ প্রবাহের সমানুপাতিক, ক্ষুদ্রাতিক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎ পরিবাহীর ক্ষুদ্রাতিক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং কোনো নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং ওই পরিবাহীর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, এবং
ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং কোনো নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হলো কি আমাদের বায়োস্যাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র। আচ্ছা, আমার মনে হয় আমরা জিনিসটা ধরতে পারিনি। আমরা যদি একটু ব্যাখ্যা করে করে যাই তাহলে তোমরা আশা করছি ভালো করে ধরতে পারবে। তাহলে আমরা অবশ্যই একটা পরিবাহী নিব। আচ্ছা, তাহলে আমরা কি ধরনের একটা পরিবাহী নিব? আমরা ধরলাম একটা বক্র পরিবাহী নিলাম। হ্যাঁ, সোজা নিলে বলবা যে স্যার বক্র নেন, তার থেকে আমি ডিরেক্টলি একটা বক্র পরিবাহী নিয়ে নিলাম। আচ্ছা, তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য এটা হচ্ছে ডিএল। ওকে, এটা এ বি একটা পরিবাহী, এ থেকে বি এর দিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে। এটা হচ্ছে ডিএল ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং আমাদের কোনো নির্দিষ্ট বিন্দু হচ্ছে পি। দেখো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে সেটা নির্ধারণ করো। এই যে এই বরাবর তড়িৎ প্রবাহ আর চৌম্বক ক্ষেত্র হবে ভেতরের দিকে, অর্থাৎ ক্রস। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে, বা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে সেটাই আমরা পাবো। দেখো এটা দূরত্ব আর, যেহেতু এখানে একটা বক্ররেখা নিয়েছি, যদি সরল রেখা নিতাম তাহলে এই রেখা আর ওই রেখার মধ্যবর্তী কোণ নিলেই আমার হয়ে যেত। কিন্তু যেহেতু এটা একটা বক্ররেখা নিয়েছি, তাই এই ক্ষেত্রে যেটা হবে যে বক্ররেখার ক্ষেত্রে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক নিতে হবে আমাদের। ঠিক আছে, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের মধ্যবর্তী কোণ নিতে হবে বক্ররেখার ক্ষেত্রে। আর যদি সোজা রেখা হতো তাহলে সরাসরি আমরা থিটাই নিতে পারতাম ওই রেখার সাথে। ওকে, তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রকে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র এখানে ডিবি উৎপন্ন হচ্ছে। তাহলে সেই কি হবে, কোনো নির্দিষ্ট মাধ্যমে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর কোনো বিন্দুতে, ওই পরিবাহীর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে, ওই পরিবাহীর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে ডিবি is proportional to তড়িৎ পরিবাহীর সমানুপাতিক। তারপর ডিবি is proportional to ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক ডিএল। ডিবি is proportional to এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং কোনো নির্দিষ্ট বিন্দুর মধ্য সংযোগ সরলরেখা এবং ওই পরিবাহীর মধ্যবর্তী কোণের সাইন থিটা এর সমানুপাতিক, এবং ডিবি is proportional to হবে হচ্ছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবাহীর মধ্যবিন্দু এবং উক্ত বিন্দুর সংযোগকারী সরলরেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো 1/r²। এই হলো গিয়ে আমাদের বায়োস্যাভার্টের সূত্র। তাহলে বিবৃতিটা আমি আবার একটু বলছি। কোনো নির্দিষ্ট মাধ্যমে কোনো ক্ষুদ্র পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের মান ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের সমানুপাতিক, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবাহীর মধ্যবিন্দু হতে কোনো বিন্দুর নির্দিষ্ট বিন্দুর সংযোগকারী সরলরেখা এবং পরিবাহীর মধ্যবর্তী কোণের সাইন থিটা এর সমানুপাতিক, এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবাহীর মধ্যবিন্দু এবং কোনো নির্দিষ্ট বিন্দুর সংযোগকারী সরলরেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই হলো কি আমাদের বায়োস্যাভার্ট বা ল্যাপ্লাসের সূত্রের বিবৃতি। এখন যদি সবগুলোকে আমরা একত্রে করি তাহলে আমরা লিখতে পারি ডিবি is proportional to I dl sin theta divided by r²। ওকে, তাহলে এটাই আমাদের বায়োস্যাভার্ট এবং ল্যাপ্লাসের সূত্র। এখন দেখো এখানে একটা প্রপোর্শনাল রয়েছে, তাহলে এই সমানুপাতিক উঠিয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি। ঠিক আছে, অর্থাৎ ডিবি ইকুয়াল টু মিউ নট বাই হচ্ছে, তাহলে সাপোজ এটা আমরা
কে ধরলাম ফার্স্টে, কে ইকুয়াল টু আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন বিজ্ঞানী বায়োসাভার্ট এবং ল্যাপ্লাস পরবর্তীতে এই কে এর মান বের করেন মিউ নট বাই হচ্ছে 4 পাই। আসলে এই কে এর মানটা নির্ভর করে মাধ্যমের উপরে এবং এদের বিভিন্ন এককের উপরে নির্ভর করেই কে এর মানটা আমরা পাই কে ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই। এখানে মিউ নটটা কি জিনিস একটু মিউ নটের পরিচয় দিয়ে আসি। মিউ নটকে বলা হয়, মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশতা। শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতা। মিউ নটের একটা মান আছে, সেটা হচ্ছে মিউ নট ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এর আরও একটা ইউনিট আছে, সেটা হচ্ছে ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন এই মানটা ভালো করে মনে রাখতে হবে। ইউনিট সহ মিউ নটকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতা। মিউ নট ইকুয়াল টু, আমি আবারও বলছি, মিউ নট ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার অর ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। ইউনিটগুলো ম্যাগনেটিজমের ক্ষেত্রে ইউনিটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিটগুলো দিয়ে এমসিকিউ আসতে দেখা গেছে, সো মনে রাখতে হবে। তাহলে আমরা যদি কে এর মান বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটাকে আমরা লিখতে পারি ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হলে এর মানটা কি হবে? বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হলে এর মানটা হবে হচ্ছে ডিবি ইকুয়াল টু মিউ বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমে, এটা লিখে দিচ্ছি বায়ু বা শূন্য মাধ্যমে, আর এটা হচ্ছে অন্য মাধ্যম। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এটা আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবাহের জন্য বের করেছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য বের করেছি। কিন্তু এই জিনিসটাকে যদি আমি সম্পূর্ণ পরিবাহের জন্য করতে চাই তাহলে কি লিখব? তাহলে আমরা কি লিখব? সম্পূর্ণ পরিবাহের জন্য করতে চাইলে এটাকে আমরা লিখব বি ইকুয়াল টু সামেশন অফ ডিবি ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি মিউ নট বাই 4 পাই সামেশন অফ আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। বা এটাকে আমরা ইন্টিগ্রাল রূপেও লিখতে পারি, সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশন আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এটা আবারও বলছি, মিউ নট থাকার অর্থ হলো গিয়ে এটা বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। কিন্তু অন্য মাধ্যমের জন্য যদি আমি এটাকে লিখতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশন আই ডিএল সাইন থেটা ডিভাইড বাই আর স্কোয়ার। ঠিক আছে? তো এই মোটামুটি আমাদের বায়োসাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র সম্পর্কিত আলোচনা। তবে এই আলোচনা এখানেও এখনই শেষ হয়নি। একটা জিনিস একটু খেয়াল করো, দেখো আমরা বারবার বলেছি যে যে চৌম্বক ক্ষেত্র হয় সেটা তো ভেক্টর রাশি, তাই না? তাহলে এর মান আকারে আমরা দেখলাম, এর ভেক্টর রূপটা কি? আমরা তাহলে এর ভেক্টর রূপটা একটু দেখে আসি। ভেক্টর রূপ,
ভেক্টর রূপে আমরা কিভাবে লিখতে পারি? ডিবি ভেক্টর ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার এন হ্যাট। ঠিক আছে, এন হ্যাটটাই হচ্ছে এর ভেক্টরের দিক। তাহলে এন হ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি এন হ্যাট ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর। কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলেই আমরা এর দিকটা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমরা দেখো তাহলে ডি বি ভেক্টর ইকুয়াল টু এটাকে লিখতে পারি মিউ নট 4 পাই আই ডিএল আর সাইন থিটা। এটা আমরা আসলে সাইন থিটা যেহেতু রয়েছে সেহেতু ক্রস গুণন আকারে পাবো, তাই আপাতত আমরা ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, আমরা ক্রস গুণন আকারে পাবো। এটা আসলে ডট গুণন না, ক্রস গুণন আকারে আসবে, এই এর মানটা ক্রস গুণন আকারে আসবে। আচ্ছা, তাহলে আর স্কোয়ার এটা আমরা লিখতে পারি মানে আর কিউব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই লাইনটা মুছে দেই। এখন দেখো লিখতে পারি মিউ নট বাই 4 পাই আই ডিএল, দেখো এল ডিএল আর সাইন থিটা। সো এটাকে আমরা লিখতে পারি ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর টু। ঠিক আছে, বা এটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ডি ভেক্টর ডিবি ভেক্টর ইকুয়াল টু মিউ নট 4 পাই আইটা এখানে নিয়ে চলে আসলাম যেহেতু আইটা কনস্ট্যান্ট আকারে আছে, ডি এল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউ। সো এটা হচ্ছে এর ভেক্টর রূপ। সো তোমরা এই ভেক্টর রূপটা একটু ভালো করে মাথায় রাখবা, ভালো করে দেখে রাখবা, যাতে এটা এমসিকিউতে যদি কোনো কারণে চলে আসে তাহলে আমরা যেন এটাকে শুদ্ধভাবে আনসার করতে পারি, বিকজ এটা ক্রস গুণন। ঠিক আছে, তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে ডিএল এবং আর এর এই কোনটা কোন জায়গায় আছে সেটাও ইম্পর্টেন্ট। যদি এটা আর ভেক্টর ডিএল আর ভেক্টর ক্রস ডিএল ভেক্টর লিখতাম তাহলে কিন্তু এটার দিক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। তাহলে আমরা বায়োসাভার পর্যন্তই রাখলাম। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বায়োসাভারের সূত্রের প্রয়োগ। বায়োসাভারের সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে গতিশীল চার্জের জন্য যে বল উৎপন্ন হবে, ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রে যে বল উৎপন্ন হবে সেটা নিয়ে আলোচনা করব, এবং আমরা গতিশীল চৌম্বক ক্ষেত্রে কোনো একটি যদি তড়িৎবাহী তার রাখি তাহলে তার উপরে যে চৌম্বক ক্ষেত্রের পরিমাণটা আসবে সেটাও আমরা নির্ণয় করব। ঠিক আছে, সো নেক্সট ক্লাসগুলো ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ম্যাগনেটিজমের ক্লাসগুলো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি সিরিয়ালি ক্লাসগুলো করো তাহলে তোমাদের ম্যাগনেটিজমের যে ভয় সেটা কেটে যাবে বলে আমি আশা রাখি। ঠিক আছে, তো সকলেই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধৈর্য ধরে অনলাইন ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।